শ্বেতার রুম থেকে খুব অদ্ভুতভাবে মানুষ ইন্টিমেটলি ইনভলভ হলে যেরকম সাউন্ড করে সেরকম সাউন্ড আসছে, আর বিভৎস লাউড। মানে রীতা বেডে শুয়ে আছে এবং এমন একটা ইন্টিমেশনের পজিশনে যেখানে দুজনের ইনভলভমেন্ট লাগে, সেই পজিশনে ও শুয়ে আছে, বাট মানে আরেকজন নেই। চোখটা আলতো করে খুলেছে, খুলে দেখছে মানে ওই মেয়েটার শ্বেতার মুখটা না এখানে দেখছে, শ্বেতা খাটের কোণটাতে ঠায় বসে জানলাটা দিয়ে বাইরে তাকিয়ে হাসছে। শ্বেতা না খাটটাতে অদ্ভুতভাবে একটা শুয়ে মানে চোখগুলো না উল্টে গেছে, উল্টে গিয়ে কোন একটা ভাষায় মানে অনর্গল কি বকে যাচ্ছে, আর যখন তাকালো না পেছন ফিরে চোখগুলো না জ্বলছে। শুক্রবারের রাত আর রাত 9টা মানেই হরর মাইন্ডসে হরর পডকাস্ট। আজকের পডকাস্টে আবারও আমাদের সাথে রয়েছে রাকা সেনগুপ্ত। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আর সব থেকে ইন্টারেস্টিং লাগলো তুমি এসে যেটা বললে যে 1.4 মিলিয়ন ভিউ হয়েছে তোমার আমাদের যে লাস্ট পডকাস্টটা, ওটা লাস্ট পডকাস্ট ফার্স্ট এডটা সেটা 1.4 মিলিয়ন ভিউ হয়েছে আমাদের ফেসবুকে। আমি নিজেই জানতাম না, সব থেকে বড় ব্যাপার। যাই হোক, আজকে তুমি কি ঘটনা এনেছো? প্রথমত, গত 1 বছর ধরে বিভিন্ন অ্যাস্ট্রোলজারদের সাথে কথা বলে আমি একটি ব্রেসলেট বানিয়েছি যার নাম মহালক্ষ্মী মানি ম্যাগনেট। তবে মানি তো এমনি এমনি চলে আসে না, তার জন্য কি চাই? কাজ আসার জন্য এই ব্রেসলেটে আমরা দিয়েছি গ্রিন অ্যাভেঞ্চুরিন। কাজ কনফিডেন্টলি করার জন্য আমরা এই ব্রেসলেটে দিয়েছি টাইগার আই। মেন্টাল ক্লিয়ারিটি যাতে কাজ করার সময় আসে তার জন্য আমরা এই ব্রেসলেটে দিয়েছি ল্যাপিস লাজুলি। কাজ করতে করতে যাতে স্ট্রেস অ্যাঙ্গার ইস্যু না আসে তার জন্য আমরা দিয়েছি অ্যামেথিস্ট এবং হাওলাইট। মানি কিভাবে অ্যাট্রাক্ট হবে তার জন্য আমরা দিয়েছি পাইরাইট। আর এই পুরো বিষয়টাকে স্টেবল রাখার জন্য আমরা দিয়েছি লাভা। আর এই সব কিছুর ওপর যাতে নজর না পড়ে তার জন্য ব্ল্যাক অবসেরিন। এই পুরো বিষয়টার জন্য লাক ফ্যাক্টর দরকার, তার জন্যই আমরা দিয়েছি সিট্রিন। এই ব্রেসলেটটার প্রাইস হলো 1199, কিন্তু এখনই অর্ডার করলে আপনারা পাবেন 797-এ। এই ব্রেসলেটটি তাহলে কোথায় পাবেন? oraraksha.com-এ ডেসক্রিপশন এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে। আর এটি ধারণ করার পদ্ধতি আমরা ইউজার ম্যানুয়ালে দিয়ে দিয়েছি, যেটি আপনারা বক্সে পাবেন। চলুন এবার পডকাস্টে ফেরা যাক। আজকের যে ঘটনাটা ওটা আমার সাথে ঘটেনি, কিন্তু আমার খুব ক্লোজ পাড়ার একজন দিদি, তার সাথে ঘটে যখন তার কলেজ লাইফ ছিল, এবং তাদের থেকেই আমাদের শোনা আর কি। আর এই ঘটনাটা মানে খুবই বিচ্ছিরি, একটা খুবই মর্মান্তিক ঘটনা, যেখানে মানে একটা মেয়ে খুব কষ্ট করে কাইন্ড অফ মৃত্যুর সঙ্গে লড়াই করে তারপরে বেঁচে ফিরে এসছে এবং এখন একটা ভালো লাইফে আছে আর কি। তো মানে খুব সেন্সিটিভ এটা। তো যারা যারা শুনছে আমি তাদেরকেও রিকোয়েস্ট করবো যে আপনারা যে কমেন্ট করবেন বা দেখবেন একটু সেন্সিটিভিটিটা মাথায় রেখে করবেন, কারণ দেখুন এই ভিডিওটা তো হয়তো তার কাছেও যাবে, তো তার জন্য কমেন্টগুলো পড়ে খারাপ না লাগে, এইটুকুই আর কি। তো এইটা হচ্ছে মোটামুটি আমার সেই দিদি, আমি রীতা বলছি তার নাম, তার কলেজ লাইফের ঘটনা। তো কলেজটা খুবই ফেমাস একটা ইউনিভার্সিটি। আর সেই ইউনিভার্সিটিতে কি হয়, মানে যেটা হস্টেল রুম মেয়েদের সেটা হচ্ছে ইউনিভার্সিটির মধ্যেই, মানে কাইন্ড অফ রুম থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে ক্লাসরুম এরকম। তো আমার সেই দিদি রীতা, ওর যে রুমমেট শ্বেতা, তারা দুজন থাকে, আর ঠিক অপোজিট রুমে 3টে মেয়ে থাকে, এবং ওদের 5 জনের খুব ভালো একটা গ্রুপ, মানে একসঙ্গে সিনেমা দেখতে যাওয়া, ঘুরতে যাওয়া, শপিং করতে যাওয়া, মানে খুবই হ্যাপেনিং, হাসি ঠাট্টা হই হই, মানে সব জায়গায় ওরা একসাথেই যেত। আর এতটাই ভালো, মানে ওদের ফ্যামিলিতেও এত ভালো একটা বন্ডিং যে কেউ ধরো বাড়ি গেছে তো খাবার দিয়ে পাঠাতো, নাড়ু হোক পিঠে হোক, হ্যাঁ তো তোরা সবাই মিলে খাবি এরকম করে পাঠাতো। তো খুব ভালো একটা মানে খুব হ্যাপেনিং একটা গ্রুপ, ঠিক আছে। এবার ওই গ্রুপে রীতার মানে আমারই রীতাদির যে রুমমেট শ্বেতা, তার সাথে হচ্ছে এই ঘটনাটি ঘটে। তো শ্বেতার আমি একটু নেচারটা এখানে বলি, কারণ ওটা বুঝতে পারবে কেন ইম্পর্টেন্ট পরে গিয়ে। শ্বেতা বাই নেচার একটু শান্ত, কিন্তু আনসোশ্যাল নয়, মানে মিশুকে সবার সাথে আড্ডা দেয়, ঘোরে, সব কিছু করে, কিন্তু খুব বেশি লাউড বা এক্সট্রোভার্ট নয়, একটু শান্ত গোছে। পড়াশোনায় খুব ভালো, ভীষণই পড়ুয়া মেয়ে ছিল, আর ভীষণ কেয়ারিং, মানে কারো শরীর খারাপ ও হেল্প করে দিচ্ছে, অন্য লোকের অ্যাসাইনমেন্ট ও লিখে দিচ্ছে, ক্লাসেও পড়াশোনায় খুবই ভালো, মানে স্যারের প্রশ্ন শেষ করার আগেই ওর মানে উত্তর দেওয়া হয়ে যাচ্ছে, এতটাই ভালো স্টুডেন্ট।
আর মানে খুবই ভালো মেয়ে, ঠিক আছে। এবার কি হয়েছে, সবাই কোনো একটা ছুটিতে বাড়িতে গেছে, ছুটি শেষ হয়েছে, সবাই আবার ব্যাক এসছে। এবার অনেক দিন পর সবার সঙ্গে দেখা, তো সবার মন টন খুব ভালো, হ্যাঁ, সবাই সবার ওখানকার গল্প টল্প বলছে, কেউ কেউ বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসছে। আর এই শ্বেতা পিঠে খেতে খুব ভালোবাসতো, ঠিক আছে। তো অঙ্কিতা বলে ওদের একজন গ্রুপে ছিল, সামনের রুমে 3টে মেয়ের মধ্যে একটি মেয়ে, তো পিঠে নিয়ে এসছে, সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করছে। কিন্তু শ্বেতাকে দেখতে পাচ্ছে ও না, মানে খুব একটা সবার সাথে মেলামেশা করছে না, মানে উইচ ইজ ভেরি স্ট্রেঞ্জ, কারণ সবাই এ করছে, ও না আলাদা হয়, একটু আইসোলেট হয়ে বসে আছে, নিজের মতন নিজের কাজ করছে, কারোর সাথে খুব একটা কথা বলছে না। এবার ওটা যে রিতার একটু অদ্ভুতই লাগলো, যে বলছে যে কী রে, তোর কি মন খারাপ, বাড়ি থেকে এসছিস? না, মানে খুব একটা উত্তরও দিচ্ছে না, কিছু না। বলছে তাহলে একটু আমাদের সঙ্গে আয়, তুই একা একা বসে আছিস কেন? খুব একটা মানে মনে হচ্ছে অ্যাভয়েডই করছে একটু, হ্যাঁ। এবার অঙ্কিতা পিঠে নিয়ে এসছে, বললাম, পিঠে দিল, যে এই আমার মা পিঠে পাঠিয়েছে, খাবি না, আয় আয়। ওর খুব একটা পিঠে খাওয়ার প্রতি অতটা ইয়ে নেই, একটু শান্তই আছে, খুব একটা কথা বলছে না। এবার তখন রিতা বাকিদের বললো, দেখ বাড়ি থেকে এসছে তো, অনেক দিন পর এসছে, মন টন হয়তো খারাপ, ওকে বেশি বিরক্ত করার দরকার নেই, ওকে একটু স্পেস দিই, ও ঠিক হয়ে যাবে নিজের মতন। কারণ অনেকে কি হয়, মানে খুব একটা মানে মন খারাপ থাকলে খুব বেশি অ্যাটেনশান লোকের থেকে পছন্দ করে না, যে আমি একটু নিজের মতন থাকবো, নিজের মতন গুছিয়ে নিই, তারপর আমার যখন ঠিক লাগবে দেখো, ঠিক আছে। এবার আস্তে আস্তে শুরু হলো হচ্ছে মানে এই শ্বেতা রিলেটেডই উল্টোপাল্টা জিনিস ঘরের মধ্যে হওয়া। কীরকম, এক হচ্ছে শ্বেতা ভীষণ মানে রূপচর্চা করতে খুব ভালোবাসতো, ঠিক আছে। মানে দিনে 2বার করে স্নান করবে, সকালে একবার কলেজ যাওয়ার আগে, কলেজ থেকে ফিরে একবার, তারপরে স্কিন কেয়ার করতো, মানে দেখতে খুব সুন্দর ছিল, মানে মুলতানি মাটি, স্কিনের পেস্ট টেস্ট, হ্যাঁ, মানে খুব রেগুলার ছিল স্কিন কেয়ার নিয়ে। তারপরে চুলে শ্যাম্পু, ডিম দেওয়া চুলে, ছাঁচি পেঁয়াজ, এগুলো সব কিছু করতো, ঠিক আছে। কিন্তু বাড়ি থেকে আসার পর থেকে রিতা দেখছে সেটা না স্নানই করছে না, মানে যেই জামাটা পরে এসছে ওই জামাটা পরেই মোটামুটি 3 দিন হয়ে গেল, আর ওটা গরমকাল, ঘামছে, ওইভাবেই আছে, চুলও শ্যাম্পু করছে না, একটু চিটচিট হয়ে গেছে চুলটা, হ্যাঁ, মানে একটু স্ট্রেঞ্জ, কারণ ও এরকম নয়, ও মানে ও পারলে ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এরকম টাইপের। তো এবার সব পার্সোনাল জিনিস নিয়ে তো জিজ্ঞাসা করবে না, তো রীতাদি কিছু জিজ্ঞাসা করেনি, ঠিক আছে, ওর ব্যাপার, ও স্নান করছে না, যাই হোক। এবার কলেজ স্টার্ট হয়েছে, কলেজে ওরা যাচ্ছে, আর এই শ্বেতা যে মেয়েটি আমি যার কথা বলছি, সে সবসময় ফার্স্ট বেঞ্চে বসতো, কারণ ও খুব পড়ুয়া ছিল, ক্লাসে ফলো করা, উত্তর দেওয়া, সেগুলো করতো। এরা দেখতে পাচ্ছে কলেজটা শুরু হওয়ার পর থেকেই না শ্বেতা একদম পেছনে গিয়ে ব্যাক বেঞ্চে গিয়ে আলাদা হয়ে বসে থাকে, হ্যাঁ, মানে কারোর পাশেও বসে না, খুব অ্যালুফভাবে, অ্যাজ ইফ ও মানে ওকে দেখে ও যে ক্লাসে আছে সেটা মনেই হবে না, দূরে আলাদা অ্যালুফে বসে থাকে, সবাই ওকে ডাকে যে আমাদের পাশে এসে বসো, একটু অ্যাভয়েডই করছে সবাইকে, মানে নিজেকে না গুটিয়ে নিয়েছে সবার থেকে, পুরো আইসোলেট করে নিয়েছে। এবার কি হয়, কোনো একটা ক্লাস চলছে, তো স্যার সবাইকে প্রশ্ন করেছে, কেউ উত্তর দিয়েছে, কেউ উত্তর দেয়নি, আর সবার কাছে মানে সমস্ত টিচারের কাছে সে তার কি খুব ভালো স্টুডেন্ট, মানে ওকে জিজ্ঞাসা করলে ও ঠিকই বলে দেবে। এবার ওকে জিজ্ঞাসা করেছে, ও না দাঁড়িয়ে একটা মানে অদ্ভুত একটা মানে অসংলগ্ন উত্তর দিল, মানে স্যার প্রশ্ন করছে এক, ও উত্তর দিচ্ছে অন্যরকম, আমতা আমতা করছে, মানে অ্যাজ ইফ ও সারাদিন ক্লাসে কোনো মন দেয়নি, আর এখন যখন স্যার জিজ্ঞাসা করছে আমতা আমতা করছে, এরকম। এটা সে তার নেচারের পুরো অপোজিট। এবার জিজ্ঞাসা করছে যে কী হলো, তুমি তো এটা জানো, তুমি তো আগের মাসে অবধিও তো তুমি খুব রেসপন্সিভ ছিলে ক্লাসে, কী হয়েছে তোমাকে শরীর খারাপ? ও কোনো উত্তরও দেয় না স্যারকে, নিচের দিকে তাকিয়ে আছে। এবার দিয়ে স্যার না ওকে খুব একটা ইয়ে করলো না, ভাবলো হয়তো ঠিক আছে মন টন খারাপ বা কিছু, কারণ এক্সপেক্টেড ও ভালো স্টুডেন্ট, ঠিক আছে। এবার ওটা সবাই দেখলো যে ও এরকম করছে, দিয়ে সে তার কাছে গেল, গিয়ে দেখছে যে ক্লাসটা বোধহয় কোনো একটা সায়েন্সের সাবজেক্টের হচ্ছে, ও একটা অন্য বই খুলে টেবিলের ওপর রাখা, অন্যই বই, অন্য কোনো সাবজেক্টের। বলছে যে হ্যাঁ রে, মানে ধরে নাও ফিজিক্সের হচ্ছে, আচ্ছা ফিজিক্সের ক্লাস হচ্ছিলো, তুই ম্যাথসের বই খুলে বসে আছিস কেন, কী হয়েছে, তুই শুনছিলিস না? মানে হ্যাঁ না শুনছিলাম, মানে খুব একটা ঠিক করে উত্তর দিচ্ছে না, আর খুব মানে অদ্ভুতই বিহেভ করছে। সবাই ভাবলো যে কী ব্যাপার, ও তো এরকম তো করে না, ঠিক আছে, কেউ আর ওকে নিয়ে ওটা নিয়ে অতটা ভাবেনি।
এবার মোটামুটি 2-3 দিন হয়ে গেছে। আচ্ছা, লাঞ্চে ওরা একসঙ্গে 5 জনে মিলে বসে লাঞ্চ করতো। রীতা, মানে এই যে শ্বেতা, যেই মেয়েটির সাথে এসব হচ্ছে, সে না গ্রুপে লাঞ্চ করাই ছেড়ে দিল। আচ্ছা, ওর লাঞ্চটাও আলাদা, মানে বড় ক্যান্টিনের কোনার কোনো একটা টেবিলে গিয়ে মানে নিজের মতন বসে খায়, দিয়ে চলে যায়। তো এবার ওরা ভাবছে যে কী ব্যাপার। একদিন এবার ভাবলো যে চলো আমরা একটা কাজ করি, আমরা ওকে একটু ডেকে নিয়ে আসি, ওরা তো মনটা খুবই খারাপ, আমরা তো বন্ধু। এবার মানে অন্যান্য দিনও ও খেয়েছে বসে, কিন্তু কারোর চোখটা অতটা ওর দিকে যায়নি। এবার ওই দিন যেহেতু ওরা প্ল্যান করে চোখে ডাকবে, ওর চোখ, মানে ওদের চোখটা জাস্ট ওর দিকে গেল। তুমি বিশ্বাস করবে না, মানুষ কেমন করে খায়, প্লেট ভাত ডাল সবজি গাল করে খাচ্ছি। ও প্লেটটা নিয়েছে, ভাতের মধ্যে সব রকমের খুব নোংরাভাবে খাবারগুলো নিয়েছে, আর মুখ দিয়ে খাচ্ছে, মানে প্লেটটাকে হাতে নিয়ে, মানে একটা জন্তু জানোয়ার যেমনভাবে খায় ও সেইভাবে খাচ্ছে। সবাই না ওর দিকে হা করে তাকিয়ে আছে, মানে অদ্ভুতভাবেই, মানে ওইভাবে নর্মাল মানুষ খেতে পারে না, ও ওরকমভাবে খাচ্ছে, কুকুরের মতন কাইন্ড অফ খাচ্ছে। এবার ওরা দেখে এবার ওর দিকে গেছে যে এই শ্বেতা তুই অরম করে খাচ্ছিস কেন, এদিকে গেছে না, ও জাস্ট উঠলো, মানে থালাটাকে ওইভাবেই রেখে এঁঠো মুখ এঁঠো হাত নিয়ে ও ছুটে বেরিয়ে চলে গেল, মানে পুরো অ্যাভয়েড করলো ওদের। এবার ক্যান্টিনটা তো বড়, ওদের তো ওই টেবিল অবধি আসতে টাইম লাগছে, কারণ ও একদম কোনার টেবিলে গিয়ে বসে। বাই দ্য টাইম ওরা পৌঁছাবে, ওর উঠে ও চলে গেল দৌড়ে, মানে অ্যাজ ইফ ও ওইটাই অ্যাভয়েড করলো যে না, যাতে না আসে। এবার সবাই এটা নিয়ে ডিসকাশন করছে যে হ্যাঁ রে, এরম করে খাচ্ছিল কেন, ওর কি হাতে কোথাও ব্যথা ট্যাথা, বা যদি লাগে মানুষ কি স্পুন ইউজ করবে? যে জানি না, এরকম তো কোনো দিন আমরা সেটাকে করতে দেখিনি, এরকম কেন করছে? এবার বললো যে ওকে কি এটা নিয়ে কিছু জিজ্ঞাসা করবি? তখন রীতা বললো ঠিক আছে, আজকে আমি কলেজ থেকে ফিরি, আমি বাড়ি গিয়ে, মানে হস্টেলে ফিরে আমি ওকে আলাদা করে জিজ্ঞাসা করবো যে ওর কী হয়েছে। ফিরে এবার বলছে যে হ্যাঁ রে শ্বেতা, তোর কি কোনো সমস্যা হচ্ছে, বা তোর কি কোনো মন খারাপ বা কোনো শরীর খারাপ, তুই একটু বল। কারণ দেখ, তুই ওরমভাবে খাচ্ছিলি, তার মধ্যে দেখ তুই এত স্কিন কেয়ার করতে ভালোবাসতিস, হ্যাঁ তুই মানে জামা কাপড়টা তুই ছাড়িসও নি সেদিন থেকে, মানে ওইভাবেই আছিস, শ্যাম্পু করিসনি, মানে চুল একদম তেলচিপ্পা হয়ে গেছে। তো তোর কষ্ট হলে বল, আমি তোকে শ্যাম্পুটা করিয়ে দিচ্ছি, হ্যাঁ, কারণ খারাপ হয়ে যাবে চুলটা। না, আমি করে নেবো। যে তোর কী হয়েছে, তুই এরকম করছিস কেন? না কিছু হয়নি, আমি করে নেবো। আচ্ছা ঠিক আছে। এবার বললো যে আচ্ছা ঠিক আছে, তোর কোনো অসুবিধা হলে তুই কিন্তু শেয়ার করিস, কারণ তোর তো আরেকটা জিনিস হচ্ছে, এই শ্বেতার মা বাবা ভীষণ কনজারভেটিভ, মানে ওর বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, মানে কলকাতায় এসেও পড়ছে, এটাই অতি কষ্টে মানিয়ে গুছিয়ে এসছে। তো এখন মানে পান থেকে চুন কষলে যদি বাবা মাকে ফোন করা হয়, তারা যদি এসেও মানে ওকে নিয়ে চলে যায়, ওর সাথে ওটা খারাপ করা হবে। ঠিক আছে, তো বেশি আগ বাড়িয়ে দরকার নেই না হেল্প করার, ওর লাগলে বলবে। ঠিক আছে, তো ও ওরকমভাবে আছে। মোটামুটি 3-4 দিন হয়ে গেল, ও আরও নিজেকে গুটিয়ে নিয়েছে, কারোর সাথে কোনো কথা বলে না, কিচ্ছু না। এবার এই শ্বেতার একটা ছেলের সাথে প্রেম ছিল ওই কলেজেই, কিন্তু ছেলেটা অন্য কাস্টের, ঠিক আছে। তো তখনও বাবা মাকে জানাইনি আর কি, কারণ মানে একটু সেটেল হয়ে জানালে আর কি না বলার ইয়ে থাকবে না, আর এখন যদি আগে থেকেই জানিয়ে দেয় প্রবলেম ক্রিয়েট করতে পারে, তো জানাইনি। তো এবং ওরা যে মানে প্রেমও করতো, খুব লুকিয়েই করতো, মানে খুব একটা সবার কাছে প্রকাশ করতো না, আলাদা করে ওরা সিনেমা দেখতে যেত, ঘুরতে যেত, হ্যান ত্যান, খুব একটা সবার কাছে আর কি ওই পিডিএ যেটা হয় করতো না, হ্যাঁ কলেজে কি খুব একটা মানে মিশতো না একসঙ্গে। তো ঠিক আছে, এবার একদিন শ্বেতা একে বলছে, রীতাকে বলছে যে শোন না, আচ্ছা ওই ছেলেটার নাম অভিমন্যু, হ্যাঁ, যার সাথে রিলেশনে আছে, বলছে শোন না, তুই একটু কিছুদিন সামনের রুমে গিয়ে থাকতে পারবি? তখন বলছে যে হ্যাঁ থাকতে পারবো, কিন্তু কেন বল? বলছে না আসলে একজন আসবে, তো মানে একটু কিছুদিন আমরা একটু একসঙ্গে থাকতাম। এবার তখন রীতা বলছে যে এবার ও না মানে ওর ব্যাক অফ দ্য মাইন্ডে ভেবে নিয়েছে যে অভিমন্যুই আসবে, কারণ ওর সাথে রিলেশনশিপে। তো বললো যে আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি গিয়ে থাকবো। এবার এতদিন দেখেছো চুপচাপ, মন খারাপ, এবার একটা জিনিস চাইছে, না করা যায়। বললো যে আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে থাকবো, কোনো অসুবিধা নেই। তো বলছে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, নর্মালভাবেই কিন্তু কথা বলছে। দিয়ে ওইখানে মোটামুটি কয়েকটা জিনিসপত্র যেইটুকু কলেজে যাওয়ার জন্য দরকার সেটা নিয়ে শ্বেতা ওদের রুমে চলে গেছে। ওদের রুমে গিয়ে এবার ওরা 8টা থেকে আড্ডা দিচ্ছে, আর শ্বেতা মোটামুটি দরজা
বন্ধ করে আছে, সেটা বলছি, হ্যাঁ সেটাই, দরজা বন্ধ করে রুমে আছে। ঠিক মোটামুটি এই 10:30 11টা মতন এবার ওরা আর কি ডিনার করে, না 10:30 না, ওই 12টা মতন ডিনার করে এবার শুতে যাবে। সে তার রুম থেকে খুব অদ্ভুতভাবে মানুষ ইন্টিমেটলি ইনভলভ হলে যেরকম সাউন্ড করে সেরকম সাউন্ড আসছে, আর বিভৎস লাউড। আচ্ছা, মানে এতটাই লাউড, জিনিসটা খুব মানে অসভ্য অভদ্র দেখতে লাগছে, শুনতে লাগছে, খুব মানে খুব খারাপ লাগছে। আর ওটা জেনারেলি এক তো ওটা মানে সে তার নেচারের পুরো অপোজিট, ও প্রেমটাই বোধহয় লুকিয়ে লুকিয়ে করে, লাজুক শান্ত। এবার ও ওরকমভাবে সাউন্ড করছে, ওটা মানে সবার মানে চোখে মানে খুব খুব খারাপভাবে লাগছে। আর এটা এরকম তো কেউ করে না, মানে এমনভাবে করছে অ্যাজ ইফ ও সবাইকে শোনানোর জন্যই সাউন্ডগুলো করছে খুব জোরে। এবার আমরা ভাবছি যে এরকম মানে এটা নিয়ে এবার তো ডিসকাসও করতে পারছে না, একটা ইন্টিমেট জিনিস, প্রাইভেট জিনিস, সে এরকম করছে কেন। মানে ওরা দরজা থেকে বেরোলো, দেখছি ওই পুরো উইংটায় সবাই দরজা থেকে এরকম করে বেরিয়ে বেরিয়ে শুনছে যে কী হচ্ছে, এতটাই লাউড। ভাবলো যে সেটা তো এরকম ছিল না, ও এরকম করছে কেন অসভ্যদের মতন, ওকে কি বলবো, এবার কি বলবো, এটা নিয়ে ওরমভাবে বলা যায়? বলছেন না ছেড়ে দে, এবার ছেড়ে দে, আরও আমরা 2-3 দিন দেখি, দেখ বেশি দিন তো থাকবে না নিশ্চয়ই, চলে যাবে, তারপরে আমরা ওকে বলবো যে এখানে তো বাকি মেয়েরাও থাকে, একটু মানে একটু ডিসেন্টলি যদি মানে থাকা যায় তাহলে খুব ভালো হয়, নাহলে কমপ্লেন হবে শুধু শুধু। আর এক তো মানে সমস্ত হস্টেলে কেউ যদি ছেলে মেয়ে ঢোকায় ওটা তো লুকিয়েই ঢোকায়, এবার যদি এইসব হয় ওটা তো সবার কাছে তো জানান হয়ে যাবে, তখন তো এরাই কেস খাবে, ফুল গ্রুপটা কেস খাবে। তো মোটামুটি এরকম 2-3 দিন রাত্রেবেলা টানা ওরকম আওয়াজ, ঠিক আছে। আমরা ভাবছি যে কী হয়ে গেল, 3 দিন 4 দিন হয়ে গেল, আর সেটা কলেজ যাওয়া পুরো বন্ধ করে দিয়েছে, কলেজ যাচ্ছেই না, কলেজই যাচ্ছে না, সারাক্ষণ হচ্ছে রুমের মধ্যে থাকে, আর ঠিক যখন রাত্রেবেলা হয় তখন ওরকম সাউন্ড সবাই শুনতে পায়। এবার মোটামুটি 4th ডেতে ওদের ডিনার দিতে এসছে একটা লোক, মানে ওদের আর কি টিফিন সিস্টেমে একটা লোক ক্যান্টিন, মানে টিফিন সিস্টেমে রাতের ডিনারটা দিয়ে যেত, দুপুরের ক্যান্টিনটা মানে দুপুরের খাবারটা ক্যান্টিনে খেত, রাতেরবেলা দিয়ে গেছে। এবার এদের রুমে খাবারটা যখন দিতে এসছে লোকটার একটু মুখটা ভার, এবার বলছে দিদিরা আমি একটা না কথা বলতে বাধ্য হচ্ছি, কিছু মনে করবেন না, আপনাদের যদি আমার রান্না না ভালো লেগে থাকে তাহলে ওটা আমাকে একটু পরিষ্কারভাবে বলবেন, ঠিক আছে, কারণ অনেকে তো খেতে পায় না, তো এরকমভাবে খাবার নষ্ট করা উচিত না। ও তো বলছে কই আমরা তো আপনার তো কোনো খাবার আমরা তো নষ্ট করি না, আমরা তো সব খাই, খেয়ে আপনাকে টিফিন না। বলছেন না ওই সামনের রুমে যে শ্বেতাদি আছে, আমি ওকে রোজ 8টার সময় আমি টিফিন দিয়ে যাই, আর যখন আমি সকালবেলা আসি ক্যারিয়ারটা নিয়ে যেতে একদম যেমন টিফিন যে কে সেই আছে, পচা ভটকা গন্ধ বেরোচ্ছে, পচে গিয়ে, মানে ওটা মানে খোলাও হয়নি। তা আপনারা যদি না নেবেন খাবার তো বলে দেবেন, আমি তাহলে ওটা অন্য কাউকে দিতে পারবো। বলছে যে সেটা খাচ্ছে না, বলছে না আমি তো এবার বাইরে থেকে আনাচ্ছি কি না আনাচ্ছে আমি আমি বলতে পারবো না, কিন্তু আমি যে টিফিন বক্সটা দিয়ে রাখি সকালবেলা ওটা ইনট্যাক্ট থাকে, ওটা খোলেও না। ভাবলো যে এটা তো মানে খাচ্ছে না, 4 দিন হয়ে গেল খাচ্ছে না, প্লাস কলেজ যাচ্ছে না, তো ক্যান্টিনেও খাচ্ছে না দুপুরে। এবার ওরা ভাবলো যে ঠিক আছে আমরা একটা কাজ করি, আমরা চলো ওকে একটু জিজ্ঞাসা করি। এবার মোটামুটি সন্ধ্যের দিকে ও না নক করেছে যে সেটা একবার একটু দরজাটা খোল না, তোর সাথে একটু কথা আছে। অনেকক্ষণ ধরে নক করেছে, তারপরে সেটা দরজাটা খুললো। মানে 4 দিনে ওর যে চেহারা কি ভেঙে গেছে, এই রোগা হয়ে গেছে, টিংটিংয়ে রোগা, চোখের নিচে গর্ত, মানে না ঘুমালে যেরকম হয়, চুল পুরো আঠা, তেল চিপ্পি, স্নান না করে গা থেকে বিচ্ছিরি ঘামের স্মেল বেরোচ্ছে, মানে খুবই খারাপ অবস্থা। আর ওকে না মানে দেখে মনে হচ্ছে ও নেশায় আছে যেন, কেমন একটা, যে হ্যাঁ কী হয়েছে, বা ঘুম থেকে উঠেছে, মানে ওরকম একটা আছে, হ্যাঁ কী হয়েছে। বলছে সেটা তুই তুই খাচ্ছিস না, আমাদেরকে ওই দাদা এসে বললো। হ্যাঁ খাচ্ছি তো। বলছে না, বললো যে তুই খাচ্ছিস না, এবার তোরা কি দুজনেই খাচ্ছিস না, কারণ জানে অভিমন্যু আছে, যে না আমরা খাচ্ছি তো। এবার না ঠিক করে উত্তরই দিচ্ছে না। এবার ওরা ভাবলো যে কী ব্যাপার, হয়তো ঘুমোচ্ছিল বা কিছু ডিস্টার্ব করলাম, আচ্ছা ঠিক আছে তুই কিন্তু খাস, তোর যদি ভালো না লাগে বল, তাহলে আমরা অন্য কোনো আমরা দেখবো, ক্যাটারিং সিস্টেম দেখবো বা টিফিন সিস্টেম দেখবো যে দেয়, তোর যদি খাবার না ভালো লেগে থাকে তো। আর ঠিক করে কোনো উত্তরই দিচ্ছে না, মানে অ্যাজ ইফ ওর খুব একটা কথা বলার ইচ্ছে নেই ওদের সাথে। ঠিক আছে, এবার ওরা আবার চলে আসলো। এবার কারোরই মন মেজাজ ঠিক নেই, কারণ অনেক দিন ধরে এগুলো হচ্ছে আর খুব স্ট্রেঞ্জ সব কিছু।
এবার আরও 3 দিন কেটে গেল, সেই রাত্রেবেলা এরকম সেম সাউন্ড, ঠিক আছে, সবাই এরকম দেখছে হ্যান ত্যান। এবার এরা বললো, শোন, যদি ওর পেরেন্টস কল হয়ে যায়, যদি ওর পেরেন্টসকে ফোন করে বলা হয়ে যায়, ও কিন্তু খুব কেস খাবে, আমরা চল ওকে বলি, বা অ্যাটলিস্ট নক করে মানে বলি যে মানে একটু কাছাকাছি বলি, যদি ডাইরেক্টলিও না বলতে পারি একটু কাছাকাছি বলি। এবার নক করতে যাবে যখন, ভেতরে পরিষ্কার শুনতে পেলো একটা পুরুষের গলার আওয়াজ, মানে অ্যাজ ইফ দুজনে বসে কথা বলছে, ঠিক আছে। নক করলো, নক করার পরে আবার সেটা দরজাটা খুললো, বলছে, শোন না, তোর সাথে একটু কথা ছিল, তোরা একটু বাইরে আসবি, ওই এই দিকে একটু একটা ফাঁকা জায়গা আছে, একটু আসবি বাইরে। কারণ ঘরটা থেকে বেসিক্যালি খুব বাজে গন্ধ বেরোচ্ছিলো, কারণ স্নান করিনি, বেডশিট চেঞ্জ করিনি, ঘামা গায়ে ওখানেই শুয়ে আছে। তো বললো একটু বাইরে, তোদের সাথে একটু কথা আছে। তো দেখছে সেটা একাই বাইরে বেরিয়ে আসলো, অভিমন্যু বেরোচ্ছে না। যে কী হলো, ওকে ডাক। বলছে, কে, কেউ নেই তো। বলছে, কেউ নেই তো মানে, আমরা তো এই গলা শুনলাম, আর তুই তো আমাকে বললি আসবে, সেই জন্য তো আমি তো ওর রুমে গিয়ে থাকছি। বলছে, না তো, কেউ তো নেই। ওরা এবার ঘরে গেল, ভালো করে অ্যাটাচ বাথরুম, খাটের তলা দেখলো, সত্যি কেউ নেই। আর যদি ঘরের মধ্যে ফোনে কথা হয় স্পিকারেও, সেটা বোঝা যায় যে ফোনে কথা হচ্ছে, কিন্তু ওটা পরিষ্কার শুনে বোঝা যাচ্ছিল যে ওটা কারোর একটা রিয়েল টাইম ভয়েস ভেতরে কথা বলছে। দেখতে পাচ্ছে কেউ নেই। এবার আমাদের না জিনিসটা খুব স্ট্রেঞ্জ লাগলো, যে তো আমরা আওয়াজ তো শুনলাম, ভয়েস, এবার ও বলছে কেউ নেই, আমরাও দেখতে পাচ্ছি কেউ নেই, এটা তো একটু স্ট্রেঞ্জ, এরকম তো হওয়ার কথা না। তখন এবার সেটাকে মানে ওরা তো ওইটা দেখে অলরেডি ওরা ভাবছে যে তাহলে আমরা শুনলামটা কি, এবার সেটাকে আর কি বলবে যে তুই ওরকম সাউন্ড করিস না, মানে ওইরকমভাবে তো বলা যায় না। বললো যে অভিমন্যু চলে গেছে। বলছে, হ্যাঁ, না, হ্যাঁ, না, এরমভাবে উত্তর দিচ্ছে। বললো যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যা। ব্যাস, ঘরের দরজাটা বন্ধ হয়েছে, ঠিক আধ ঘন্টা থেকে 45 মিনিট পরে আবার ওই সেম সাউন্ড, সেম। ওরা ভাবছে যে ব্যাপারটা কি হচ্ছে, ওর কি কোনো মেন্টাল প্রবলেম হয়েছে? কারণ ঠিক আছে, সাউন্ডের ব্যাপারটা ঠিক আছে, ওটা পার্সোনাল জিনিস, আমি ছেড়ে দিলাম, তাহলে আমরা ছেলের ভয়েসটা পাচ্ছি, গিয়ে দেখছি কেউ নেই। 3 দিন মতন আবার সেম জিনিস হয়ে গেল। এবার এই বললো, মানে অলমোস্ট এবার 1 সপ্তাহ হয়ে গেছে যে ওই রীতাদি ওদের রুমে বললো যে তুই না ওকে বল যে তুই ওখানে থাকবি, বা আমরা কিছু একটা করি, কারণ এবার কিন্তু কমপ্লেন যাবেই, আর সবারই তো বাবা মা আছে বাড়িতে, এবার যদি ওদেরও বাবা মা জানতে পেরে যায়, ওরাও তো কেস খাবে, তো কেউ রিস্ক নিতে চাইছে না। এবার ওরা বললো যে, এবার এই যে রীতাদি বলছে যে আমার না একটু ভয়ই লাগছে, কারণ দেখ, আমি আওয়াজের ব্যাপারটা ছেড়ে দিলাম, কিন্তু ওই যে ছেলের একটা আওয়াজ আসছে, ঢুকে আমরা দেখছি কেউ নেই, এটা কি ব্যাপার, আমার একটু ঘরে যেতে ভয়ই লাগছে। এবার ও কি মানে কোনো খারাপ ছেলের মানে পাল্লায় পড়লো না, কারণ অভিমন্যু আসছে না, ও বললো না, নাকি এটা অভিমন্যুই করছে, আর যদি করছেও, ও ঢুকছে কখন, বেরোচ্ছে কখন, ঠিক আছে। যে আচ্ছা ঠিক আছে, যেতে হবে না, তাহলে তুই থাক, তাহলে আমরা সকালবেলা কথা বলবো ওর সাথে, কলেজ যাওয়ার আগে কথা বলে যাবো যে এখন থেকে আমরা, মানে এখন থেকে তুই ওর রুমে থাকবি। বলে যে আচ্ছা ঠিক আছে, তাই করব। দিয়ে ঠিক এবার 12টার সময় ওরা ঘুমোতে যাবে, এত জোরে আওয়াজ হচ্ছে, মানে গোটা উইং সবাই জেগে আছে, আর মানে খুব একদম মানে চক্ষু লজ্জার একটা জিনিস, খুবই খারাপ। এবার ওরা বেরোলো, বেরিয়ে বললো যে না, এটা ঠিক লাগছে না, আমরা চল নক করি, নক করলে অ্যাটলিস্ট তো খুলবে। ওরা নক করছে, কন্টিনিউ নক করে যাচ্ছে, আর এত স্ট্রেংথ, বিশ্বাস করবে না, নক করে যাচ্ছে, ভেতর থেকে সাউন্ড হয়েই যাচ্ছে, মানে এসে তো দরজাটা খুলবে বা কিছু, কোনো ওসব নেই। ওরা ভাবলো যে এরকম, মানে অলমোস্ট 15 মিনিট হয়ে গেছে, ওরা নক করে যাচ্ছে, খুলছে না দরজা, আর ভেতর থেকে ওই রকম সাউন্ড আসছে। ওরা বললো যে তুই একটা কাজ কর, আমাদেরকে না একটু দেখতে হবে কে আছে ভেতরে, জিনিসটা খারাপ হবে বাট আমাদেরকে দেখতে হবে, কারণ এইটার একটা সুরা তো করতে হবে, কারণ ও তো দেখে মানে অলমোস্ট এবার পাগল হয়ে যাচ্ছে না, দেখে মনে হচ্ছে, এবার দেখতে হবে যে ও মানে উল্টোপাল্টা কিছু করছে কি না। ওরা এবার দেখবে, তখনকার দিনে তো খুব ভালো যে কোয়ালিটি দরজা ওরকম তো নয়, দরজা যদি ভেতর থেকে ছিটকিনি দেওয়া থাকে, ওই দিক ওখানটা লেগে থাকে, বাট তুমি যদি পুশ করো, একটু যদি পাতলা হয়, দরজা ফাঁক হয় কিন্তু দেখা যায়। তো ওরকম করে ফাঁক করে দেখলো, বিশ্বাস করবে না, দেখতে পাচ্ছে মানে রীতা বেডে শুয়ে আছে,
এবং এমন একটা ইন্টিমেশনের পজিশনে যেখানে দুজনের ইনভলভমেন্ট লাগে, সেই পজিশনে ও শুয়ে আছে, বাট মানে আরেকজন নেই। নেই মানে ও শুয়েও আছে বা মানে মুভমেন্ট হ্যান ত্যান সব 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 কিছুই হচ্ছে, কিন্তু মানে মানে যার ডিপেন্ডেন্ট হয়ে করার কথা সে নেই, সেরকম কেউ নেই, ও একাই মানে শুয়ে আছে আর অদ্ভুতভাবে। তো ভাবছি এটা কি মানে আমি জড়িয়ে ধরছি হাওয়াকে, হ্যাঁ তাই না, এরকম একটা দৃশ্য। এবার ওরা তো মানে ভাবছে যে এবার একে দরজা খুলতেই হবে, দরজা নক করে যাচ্ছে যে রীতা তুই দরজা খোল, সরি শ্বেতা তুই দরজা খোল 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 খোল, নক করে কিছুতেই খুলছে না। আর মানে এত নক করছে মানে বাকি রুমের সমস্ত মেয়েরা না বাইরে বেরিয়ে এসছে যে কি হচ্ছে। এবার ওরা গিয়ে ওদেরকেও দিয়ে দিচ্ছে যে প্লিজ কাউকে কিছু বলো না, আসলে ওর হয়তো বয়ফ্রেন্ড এসছে, ও হয়তো বুঝতে পারছে না, শরীরটাও হয়তো ভালো নেই, এখনই প্লিজ কমপ্লেন করুন। এবার সবাই রেগে গেছে যে আচ্ছা আমাদের তো সকালে কলেজ আছে, এগুলো কি হচ্ছে। তো বললো যে ছেড়ে দে, আর নক করবো না, ও যখন খুলছে না দরজা, আমরা সকালে একদম ফার্স্টে কলেজ যাওয়ার আগে ওকে বলে যাব যে আমি কিন্তু আজকে থেকে এখানে শোবো। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকাল হয়েছে, সকাল হয়ে রীতা ফার্স্ট একদম উঠেই ওই রুমে গেছে। সেটা একবার একটু দরজাটা খুলতো, অনেকক্ষণ ধরে ডাকছে, তারপরে গিয়ে দরজাটা খুললো। আবার সেই একই অবস্থা, শীর্ণকায় অবস্থা, বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে গা থেকে। বলছে শোন না, আসলে না ওয়ার্ডেন প্রবলেম করছে, তো আমি ওদের রুমে আর থাকতে পারবো না, তো আমাকে এই রুমেই থাকতে হবে, তো তুই একটু অভিমন্যুকে বল যে আর না আসতে, হ্যাঁ, বা কিছুদিন পরে আসতে। আচ্ছা, এরকম করে গিয়ে ও আবার গিয়ে শুয়ে পড়লো খাটে, মানে অ্যাজ ইফ ঘুমের ঘরে উঠে দরজা খুললো, ঢুকে আবার গিয়ে শুয়ে পড়লো, কোনো কথাবার্তা নেই, কিচ্ছু না, গিয়ে আবার শুয়ে পড়লো। ঠিক আছে, এবার ওরা 4 জনে কলেজ গেছে, সেটা তো কলেজ যাচ্ছে না। কলেজ যাওয়ার পরে ওরা লাইব্রেরিতে বসে এমনি কথাবার্তা বলছে, বই টই পড়ছে। অভিমন্যু দূর থেকে ছুটে এসছে ওদের কাছে, বলছে এই শ্বেতা শোন না, সরি রীতা শোন না, কী হয়েছে রে শ্বেতার, ও কি মানে আমার সাথে রিলেশন রাখতে চায় না বা এরম কোনো তোদের কিছু বলেছে? অঙ্কিতা রীতা দুজনেই বললো যে দাঁড়া তুই তো ছিলি এতদিন, মানে তোদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? বলছে এতদিন ও বাড়ি থেকে আসার পর থেকে আমার সাথে শ্বেতা কোনো কথাই বলছে না, আমার ফোন তোলে না, আমার মেসেজের রিপ্লাই করে না, আমার সঙ্গে দেখা করে না, মানে মেসেজ করি কখনো সিন করে কখনো করে না, এরকম একটা ব্যাপার। যে এবার ওর যদি বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে, কারণ ওরা ইন্টারকাস্ট, বাড়িতে কোনো সমস্যা হয়েছে বা ও যদি রিলেশন না রাখতে চায়, তো সেটাও তো আমাকে একটু বলতে হবে। মানে ওই এরকমভাবে জাস্ট মানে আমাকে আর কি ঘোস্ট করে দিয়েছে, এরকম একটা ব্যাপার। তো তোমরা একটু ওকে জিজ্ঞাসা করো, কারণ আমি তো ওকে খুব ভালোবাসি, তো যদি রিলেশন না রাখতে চাই অ্যাটলিস্ট যেন আমার সাথে কথাটা বলে যেন আমরা একটা সলিউশনে আসতে পারি, যে ঠিক আছে এই প্রবলেম হচ্ছে, মানে এরকম আমাকে জাস্ট ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছে এটা না করতে। বলেছে আচ্ছা ঠিক আছে, আমরা ওর সাথে কথা বলবো। এবার সবার মুখ চুন, তাহলে হচ্ছেটা কি? পুরুষের গলা ভেতর থেকে আসছে, গিয়ে দেখছি কেউ নেই, ভাগ করে দেখছি একটা অদ্ভুত জিনিস। আচ্ছা, অভিমন্যু এসে বলছে ওর সাথে কোনো কথা না, হচ্ছেটা কি? বললো যে তুই সবাই আর কি বললো রীতাদিকে, তুই এক কাজ কর, তুই ওইখানেই ওর সঙ্গেই থাক, কারণ মানুষ কি পাগল হলে বা যদি মেন্টাল কোনো প্রবলেম হয়, যদি হয়ে যায়, যদি উল্টোপাল্টা কিছু করে, তো সেখানে তো ওরা এই হবে না। তো বললো যে তুই ওখানেই থাক এখন, ও তোকে যতই বলুক না কেন যেতে, তুই বলবি না ওয়ার্ডেন আমাকে ঝেড়েছে, আমি যাব না, আমি এই রুমেই থাকবো। যে আচ্ছা ঠিক আছে তাই করব। দিয়ে গেছে, কলেজ থেকে ফিরে এবার ওই রুমে গেছে, দেখছে তখনও ঘুমাচ্ছে। আচ্ছা একটা জিনিস, ও যখন কলেজের জন্য বেরিয়েছিল, ও শ্বেতাকে বলে বেরিয়েছিল যে তুই দরজাটা ভেতর থেকে লাগিয়ে নিস, তুই যদি না যাস ভেতর থেকে লাগিয়ে নিস, আমি বেরোচ্ছি। কোনো উত্তর দেয়নি, বা উত্তর কী দেবে, হ্যাঁ ঠিক আছে লাগিয়ে নেবে। এসে দেখছে দরজাটা খোলাই, আর সকালে যেরমভাবে ও ঘুমাচ্ছিল ওইভাবেই ঘুমাচ্ছে, মানে ওঠেও নি খাইও নি কিচ্ছু করেনি, ওই পজিশনেই অঘরে ঘুমাচ্ছে, মানে অজ্ঞান টজ্ঞান না, প্রপার ঘুমোচ্ছে। এবার ভাবলো কি ডাকবো না কি করব, ডাকলো একটু যে হ্যাঁ রে চাটা খাবি, উঠবি, চা খেতে যাবি, উঠবি, করি। ওর কোনো একটা খুব একটা ইচ্ছা নেই, ও ঘুমাচ্ছে। ঠিক আছে, আর কিছু করলো না। এবার রাত্রেবেলা ঘুমিয়েছে। এবার আমি রুমটা একটু ডেসক্রাইব করছি। রুমটায়
ধরে নাও একটা বলে জানলা, হুম, আর বাকি দুটো বলে দুটো ফেসিং দুটো খাট। এই খাটে একটা মেয়ে, এই খাটে একটা মেয়ে, আর এই দিকটায় হচ্ছে দরজা আর দুজনের আলমারি, এরকম স্কোয়ার রুম, ঠিক আছে। এবার সেটা দিই কি, মানে বেডটা হচ্ছে খাটের সঙ্গে লাগানো, সরি বেডটা হচ্ছে দেওয়ালের সঙ্গে লাগানো, ঠিক আছে। তো ও দেওয়ালের দিক ফিরে ঘুমাচ্ছে সুন্দর রাত্রেবেলা। হঠাৎ করে না ওর মনে হলো যে ওকে বোধহয় হ্যাঁ না কি যেন, হ্যাঁ রীতা বোধহয় হ্যাঁ শ্বেতা হচ্ছে রাত্রেবেলা ওকে ডাকছে যে একবার একটু উঠবি রীতা। চোখটা আলতো করে খুলেছে, খুলে দেখছে মানে ওই মেয়েটার শ্বেতার মুখটা না এখানে। আচ্ছা, মানে শুয়ে আসলে কি মানুষ ডাকবে, ঘুরবে, তারপর তো কথা বলবে, ও না পুরো এরমভাবে বলছে ভাই আমাকে একটু জল দিবি, ভাই একটু জল দিবি আমাকে, মানে এরমভাবে ও এখান থেকে এখানে মুখটা, মানে মুখটা এখানে। চমকে উঠেছে যে কী হলো, আমাকে একটু জল দিবি, আর এমনভাবে বলছেন ও কতদিন জল খাইনি, আমাকে একটু জল দিবি। বলেছে হ্যাঁ দিচ্ছি তারা। দিয়ে পাশে ওই বড় বড় তখন 2 লিটারের মাজার বটল পাওয়া যেত, তো ওইটাকে শেষ করে ওইখানে আর কি ওরা জল ভরে রাখতো। জল ভরা আছে, মাজা বোতলটা মানে বটলটা পাশেই রাখা, কিন্তু ওকে মানে ও ওটা নিয়ে খাবে না। আমাকে একটু জল দিবি, বলছে হ্যাঁ দিচ্ছি। দিয়ে দিল, তুমি বিশ্বাস করবে না গোটা জলের বোতলটা শেষ। তুমি একবারে 2 লিটার জল খেতে পারবে এক ঢোকে? পুরোটা শেষ, মানে কোত করে পুরোটা খেয়ে পুরো শেষই করে দিল। মানে রীতা না হাঁ করে তাকিয়ে আছে যে একটা মানুষের পক্ষে সম্ভব না যে এক নাগাড়ে 2 লিটার জল কখনো শেষ করা যায়। ও পুরোটা শেষ করলো, শেষ করে না হাবাতে হ্যাঁ কি আবার শুয়ে পড়লো, আর অদ্ভুতভাবে ব্যাকাতারা হয়ে ধপ করে শুয়ে পড়লো। এবার না যে কী হচ্ছে, এরকম কেন করছে, আর বুঝতেও পারছে না, এবার কি ডাকবে না সেটাও বুঝতে পারছে না। এবার রাত্রেটা খুব একটা ভালো ঘুম হয়নি রীতাদির, কারণ এরকম একটা জিনিস দেখলো তো একটু ভাঙাই ঘুমিয়েছে। এবার পরের দিন বাকি বন্ধুদেরকে বলবে, এবার সেটাও ওর একটু ইয়ে লাগছে, কারণ মানে ওর রুমমেট যতই ক্লোজ হোক না কেন ফ্রেন্ডসরা, মানে বেশি বললে যদি এবার ওরা ওর সঙ্গে না মেশে, হ্যাঁ এরকম একটা তোর একটা আছে টেনশন। ভাবলো যে না খুব বেশি বলবো না, থাক ছেড়ে দিই, কত বলবো, কারণ এতদিন এতগুলো শুনে ওরা চুপ আছে তো ঠিক আছে। এখন যদি ওদের ভয় লেগে যদি ওরা এখন কমপ্লেন করে তো সামলানো জিনিসটা মুশকিল হয়ে যাবে। যে ঠিক আছে, ও আবার নর্মাল কলেজে গেল, সেটা ঘুমাচ্ছে রুমে, ব্যাক আসলো আবার সন্ধ্যেবেলা। এরকমভাবে 2 দিন মতন রাতেবেলা ঘুমিয়েছে, আর দেখছে যে সেটাও ঘুমাচ্ছে, নো প্রবলেম। হঠাৎ একদিন ঘুমটা ভেঙে টয়লেট পেয়েছে, ঠিক আছে, উঠে এবার টয়লেট যাবে, দেখছে শ্বেতা খাটের কোণটাতে ঠায় বসে জানলাটা দিয়ে বাইরে তাকিয়ে হাসছে। আচ্ছা, কারোর দিকে একটা তাকিয়ে কনস্ট্যান্ট হাসছে। তখন মোটামুটি 2-3টে বাজছে। এবার এ বলছে যে হ্যাঁ রে তুই ঘুমাবি না, তুই এখনও জেগে আছিস কেন, তুই কার দিকে তাকিয়ে হাসছিস? বাইরে তাকিয়ে দেখলো কেউ নেই, চাঁদ আর আকাশ। তুই ঘুমোবি না, অনেক রাত হলো তো। আচ্ছা, ঘুমিয়ে পড়লো। অদ্ভুত বিহেভ করছে, ঠিক আছে। নেক্সট 2-3 দিন হলো রাত্রেবেলা সেম, ও উঠে জানলার দিকে তাকিয়ে হাসতে থাকে। সে রোজ রাত্রেবেলা এটা কী করছে, ওর কি স্বপ্ন দেখে উঠছে নাকি ওর স্লিপ ওয়াকিংয়ের কোনো সমস্যা? কারণ মানুষ তো ফার্স্টেই ওসব ভাবে না, ফার্স্টে মানুষ সায়েন্সই ভাবার চেষ্টা করে যে কী হয়েছে, কোনো মেডিকেল সমস্যা হয়েছে কি না। হ্যাঁ, এবার মোটামুটি 3 দিন মতন কাটলো। 3 দিন কাটার পরে একদিন এই রীতাদির ঘুমটা ভেঙেছে। ঘুমটা ভেঙে ও তাকিয়ে দেখছে যে শ্বেতা তো জানলার বাইরে তাকিয়ে বসে আছেই, প্লাস ও নিজের মাথা থেকে এরমভাবে চুল ছিঁড়ে গুটলি পাকিয়ে খাচ্ছে। আচ্ছা, নিজে, আর মাথা তো পুরো জট হয়ে তেল চিপ্পা, মানে মানুষ 1 মাস স্নান না করলে শ্যাম্পু না করলে যা হয়, গরম করে এরম করে ছিটছে, এরম করছে, এরম করে খাচ্ছে। ওটা দেখে না এরম করে মানে ওকে আর কি ঝাঁকানো শুরু করেছে, এবার তুই কী করছিস, তুই থাম। হ্যাঁ মানে ও মানে হুঁশেই নেই, মানে মানুষ নেশাতেও অ্যাটলিস্ট এর থেকে বেশি রেসপন্ড করে, ও কোনো হুঁশেই নেই, খাচ্ছে। মানে বাথরুমে নিয়ে গিয়ে গলায় আঙ্গুল দিচ্ছে যে তুই অ্যাটলিস্ট একটু বমি করে চুলগুলো বার কর, কারণ চুল খুব খারাপ পেটের জন্য, মানে খুব পেটে ব্যথা হয় চুল গেলে। বমিও করছে না, কিছুই না, মানে ও না কোনো রিভোল্টও করছে না, মানে গলায় রাখছে আস্তে কর, ব্যথা লাগছে,
এইসব তো বলে, ওকে যা করাচ্ছে ও তাই করছে। কী হয়েছে রিতা, তুই চোখে মুখে আর কি জল টল দিবি, তুই চুল খাচ্ছিস কেন, কী হয়েছে, তুই খাবার খাচ্ছিস না চুল খাচ্ছিস, তুই এতদিন ধরে আছিস কি, তুই করছিসটা কি? কোনো ঠিক করে উত্তর নেই, কিচ্ছু নেই। এবার দিয়ে এবার ভাবলো যে একটু কি বাকিদেরকে ডাকবো, কারণ এইটা এবার যদি বলি সবাই বলবে এ পুরো পাগল হয়ে গেছে, একে আর হস্টেলে রাখা যাবে না। ঠিক আছে, একে বাবা মাকে বলো, দিয়ে একে বাড়ি পাঠাও, কারণ মানুষ চুল কি বলবো, যাই হোক। এবার ওই দিনটা রাতটা কাটলো, রাতটা কেটে পরের দিন রীতাদি কলেজ যায়নি। ওনা সারাদিন লক্ষ্য করলো সেটাকে, যে সারাদিন কি কি করে দেখি একটু, ও কী কী করে। এবার সারাদিন দেখছে ও ঘুমোচ্ছে, একবার করে ওঠে, কিছু একটু দেখে এদিক ওদিক, আবার ঘুমিয়ে পড়ে। সারাদিনই ও ঘুমাচ্ছে, রাত্রিটা সারা রাত্রি জেগে বসে থাকে, সকালে সারা দিনটা ঘুমায়। এবার সারাদিন বসে আছে সেটা, রীতাও দেখছে যে ঠিক আছে। এবার ঠিক রাত্রেবেলা এবার একটু ঘুম পেয়েছে, হ্যাঁ, এবার মোটামুটি ঘুমিয়ে পড়েছে, হঠাৎ কি একটা শুনতে পেল, যে কিছু একটা মানে কথা হচ্ছে। ওনার তাকিয়ে দেখলো যে এই কী নাম, শ্বেতা না খাটটাতে অদ্ভুতভাবে একটা শুয়ে, মানে চোখগুলো না উল্টে গেছে, উল্টে গিয়ে কোন একটা ভাষায় মানে অনর্গল কি বকে যাচ্ছে, না ওটা বাংলা, না ওটা ইংলিশ, না ওটা হিন্দি, কী যে ভাষা, মানে র্যান্ডাম বলেই যাচ্ছে, আর চোখগুলো উল্টানো, মানে অ্যাজ ইফ ওই সিজার হলে যেমন হয় সেরকম কাঁপছে, আর হচ্ছে ওই সমস্ত উল্টোপাল্টা বলেই যাচ্ছে, মুখ থেকে কন্টিনিউ ওই কাঁপাচ্ছে, জল দিচ্ছে। আর এরকম একটা সিচুয়েশন যে ও সামনের রুমের মেয়েগুলোকেও ডেকে নিয়ে এসছে, কারণ মানে অদ্ভুত করছে, কাঁপছে, মুখ থেকে ফেনা বেরোচ্ছে, থুতু বেরোচ্ছে। ঠিক আছে, এবার সবাইকে আর কি ডেকে নিয়ে এসছে, যে মানে দেখতো ওর কী হয়েছে। সবাই তো ওকে জল টল দিল, দিয়ে টিয়ে নিয়ে তারপর আবার মানে চোখে মুখে জল টল দিল, দিয়েও আবার এরকম করে ভাব করে শুয়ে পড়েছে। এবার অজ্ঞান হয়ে গেল, না শুয়ে পড়লো, কেউ কিছু বুঝতে পারছে না যে এবার এটাতে এবার অন্য জিনিসই দেখে মনে হচ্ছে, এটা তো পাগলামিও মনে হচ্ছে না দেখে। হ্যাঁ, বললো যে তাহলে কি ওর একটু বাবা মাকে বলবো, কারণ মানে এরকমভাবে আমরা মানে আমাদের কিন্তু উচিত হবে না, কারণ আমরা নিজেরা ঠিক আছে, ওর আমরা ভালো চেয়ে কাউকে কিছু বলছি না, কিন্তু ওর যদি এবার কোনো ক্ষতি হয়ে যায়, ওরও সমস্যা আমাদেরও সমস্যা, এর থেকে আমরা বড়দের হাতে ছেড়ে দিই, বাবা মাকে জানাই জিনিসটা। বললো যে আচ্ছা ঠিক আছে। এবার ওর মায়ের নাম্বারটা নিয়ে ফোন করেছে, রীতাদিই ফোন করেছে সে তার মাকে, যে কাকিমা একটা জিনিস তোমাকে বলার আছে, তুমি কিছু মানে তুমি প্লিজ ভয় পেও না, কিন্তু এটা না বলে আসলে আমরাও বুঝতে পারছি না কি করব। তো শ্বেতা না এই জিনিসগুলো করছে, আর 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ হয়ে গেছে ও এই করছে। পুরোটা বলেছে, পুরোটা বলার পরে তো ওই সাইড থেকে তোর মা হাউ হাউ করে কাঁদছে, যে কি হলো আমার মেয়ের, এটা অন্য কিছু, আমার মেয়ে পাগল নয়, ওকে ভূতে ধরেছে, হ্যান ত্যান, এই মানে মারা যাওয়ার কি হাউ করে কাঁদছে। বলছে কাকিমা তুমি এরকম করে কেঁদো না, তুমি আমাদেরকে বলো ওকে কি কোনো ডাক্তারের কাছে কি নিয়ে যাবো, মানে তুমি একটু আমাদেরকে সাজেস্ট করো যে কি করব। বলছে ডাক্তারি কিচ্ছু হবে না, এটা অন্য জিনিস, ওকে ঝাড়ফুঁক করাতে হবে, নালে আমার মেয়েটা মরে যাবে, ও বাঁচবে না। আর সত্যি মানে মোটামুটি ওর যা ফিগার, ও রোগা, কিন্তু এখন না পুরো শীর্ণ, মানে দেখে মনে হবে একটা কঙ্কালের ওপর জাস্ট চামড়া, আর কিচ্ছু নেই। খুবই মানে দেখে মনে হবে ভিখিরি যেন, একদম ওরকম একটা অবস্থা, না খেতে পাওয়া, রোগা, শীর্ণকায় চেহারা। বললো যে আমি মানে মা বলছে ফোনে যে আমি তোমাদেরকে বলছি, আমাকে একটু এইটা নিয়ে একটু ডিসকাস করতে হবে, আমি ওর বাবার সাথেও একটু ডিসকাস করবো, কিন্তু তোমরা প্লিজ ওকে ছেড়ে এখন যেও না, একটু ওর সঙ্গে থাকো, দেখো ও কী করছে। বলেছে হ্যাঁ আন্টি আমরা আছি, আমরা ওকে ছেড়ে আমরা যাব না, কিন্তু তোমরা পারলে একটু তাড়াতাড়ি চলে আসো এখানে, কারণ অলরেডি তো 3 সপ্তাহ হয়ে গেছে। তো বললো যে আচ্ছা ঠিক আছে। ও আরেকটাও জিনিস, যে মা কাঁদতে একটু মানে ঝেড়েও ছিল, যে তোমরা তো আমাদেরকে তো ফার্স্ট উইকেই বলবে, হ্যাঁ ওর বাবা কনজারভেটিভ, আমি কনজারভেটিভ, ঠিক আছে, কিন্তু আমাকে তো অ্যাটলিস্ট লুকিয়ে তো বলতে পারতে। এরকম হচ্ছে, বলছে না কাকিমা আমরা বুঝতে পারিনি, ভাবলাম ওর বোধহয় এমনি মন খারাপ, ও বোধহয় একটু অ্যালুফ থাকার চেষ্টা করছে, কিন্তু এখন যে অদ্ভুত জিনিসগুলো শুরু করেছে ওটাতে আমাদেরও সন্দেহ লাগছে বলে তোমাদেরকে আমরা জানালাম আর কি। বলছে আচ্ছা ঠিক আছে। এবার পরের দিন মানে আর কি ফোন, মানে যেই দিন ফোন করেছে এটা সেই দিন রাত্রেবেলার কথা, আবার শুয়েছে। এবার হঠাৎ করে এইদিকে ফিরে তাকিয়ে দেখছে শ্বেতা না খাটের নিচে কোনটাতে মাটিতে বসে কিছু একটা করছে,
এবার রীতা অনেকক্ষণ ধরে বোঝার চেষ্টা করলো করছেটা কি, আর এবার কি কোনো দুল টুল হয়তো পড়ে গেছে সেটা খুঁজছে বা কিছু। অনেকক্ষণ ধরে না দেখছে, দেখে না পেছন থেকে মনে হলো ও না হাত দিয়ে কিছু একটা করছে বা খাচ্ছে বা কিছু একটা করছে। এবার ডাকলো, দেখছে নিচ থেকে আরশোলা মারছে, খাচ্ছে, আর পুরো মুখ জুড়ে ওই আরশোলার যেটা সাদা সাদা লিকুইড বেরোয় না, পুরো মুখ জুড়ে ওই সাদা লিকুইড। আর মানে আর যখন তাকালো না পেছন ফিরে, চোখগুলো না ওর জ্বলছে। মানুষের চোখ কিন্তু জ্বলে না, চোখ অ্যানিমেলসদের জ্বলে, কুকুর ফুকুর, ওর চোখগুলো জ্বলছে। আর হাতে এক গাদা আরশোলা, এখানে আরশোলার পা, আরশোলার পাখা, মুখ ভর্তি ওই সাদা সাদা মানে মুখে জল দেবে না কী করবো, তো ভয় পাচ্ছে এবার। ঠিক আছে, সঙ্গে সঙ্গে রাত্রেবেলাতেই ফোন করেছে, তখন 12:30 1টা বাজছে। রাত্রেবেলাতেই কাকিমাকে ফোন করেছে যে তোমরা কালকেই চলে আসো একদম সকালবেলা, ও কিন্তু এইসব করছে, ঠিক আছে? আমি একদিন ও খাবার খাচ্ছে না, ও চুল খাচ্ছে, ও আরশোলা খাচ্ছে, এই সমস্ত জিনিস কিন্তু হচ্ছে, তোমরা প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব তোমরা চলে আসো। বললো যে হ্যাঁ ঠিক আছে আমরা আসবো, আমাদের আসলে মুর্শিদাবাদ থেকে আসতে তো টাইম লাগে, আমরা আসছি, কিন্তু আপাতত কালকে সকালে আমি একটা খোঁজ পেয়েছি, সেই তার কাছে তোমরা ওকে একটু নিয়ে যাও, ঠিক আছে? কারণ বা অ্যাটলিস্ট ফোনে কথা বলো, কারণ এটা কোনো ডাক্তার মনে হয় না ঠিক করতে পারবে। তো একটা পীর বাবার নাম্বার দিয়েছে, কন্ট্যাক্ট দিয়েছে। এবার পীর বাবাকে ফোন করেছে, ফোন করে পুরো জিনিসটা বলেছে। এবার পীর বাবা বলেছে দেখো আমাকে ফোনে এরকমভাবে বললে তো আমি তো কিছু বুঝবো না, আমাকে সামনে থেকে না দেখলে ওর ওপর মানে যদি কোনো ছায়াও পড়ে থাকে কোনো কিছুর, তা সেটা আমাকে ওকে দেখে বুঝতে হবে, ওকে ধরে বুঝতে হবে আমাকে, ফোনে আমি কিছু বুঝতে পারবো না, তো সম্ভব হলে ওকে নিয়ে আসো। বললো যে আচ্ছা আমরা নিয়ে আসার চেষ্টা করছি, কিন্তু ও তো ঘর থেকেই বেরোচ্ছে না, তার মধ্যে পুরো শরীর ছেড়ে দিয়েছে, সারা সকালটাই ঘুমায়, রাত্রেবেলাটা জেগে থাকে, তো কিভাবে নিয়ে যাব? বললো যে না নিয়ে আসলে কিচ্ছু করার নেই আমার, ওকে দরকার হলে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে নিয়ে আসো তাহলেও হবে, কিন্তু নিয়ে আসতে হবে এখানে। বললো যে আচ্ছা ঠিক আছে। এবার অভিমন্যুকে পুরো জিনিসটা জানালো ডেকে হস্টেলের বাইরে, যে দেখ এই জিনিসগুলো হচ্ছে 3 সপ্তাহ ধরে, তো তোকে কিছু বলিনি। অভিমন্যুও কাঁদছে এটা শুনে, মানে মেয়েটাকে সত্যিই খুব ভালোবাসতো। বললো যে ঠিক আছে তাহলে তোরা 4 জন, মানে ওরা 4 জন, আর অভিমন্যুর 3-4টে ছেলে বন্ধু আছে, তো বললো ঠিক আছে আমরা 8 জন, তাহলে ওকে আমরা নিয়ে যাব কালকে, সবাই যাব আমরা ওর সাথে। আচ্ছা ঠিক আছে। এর পরের দিন সকালে অতি কষ্টে একটা গাড়ি ভাড়া করেছে, ঠিক আছে? কারণ মানে ওর এমনই অবস্থা, ভাড়া না করলে ওকে নিয়ে যাওয়া যাবে না। এবার ওকে যেই হস্টেলটা থেকে বের করেছে, ওই সূর্যের তাপে ও এমন করছে না, মানে অ্যাজ ইফ ওর সারা গা জ্বলে যাচ্ছে, এমন করছে, মানে মানে অ্যাজ ইফ ওর মানে হাত ঘষছে, পা ঘষছে, এরম করছে, মানে অ্যাজ ইফ ওর জ্বলছে সারা গাটা সূর্যের তাপে। এটা খুব স্ট্রেঞ্জ, মানে ওরকমও তো জ্বলবে না সূর্যের তাপে। এবার ওকে বললো তো জল দেবো গায়ে, মানে ও যাবে না, কিছুতেই ও যাবে না, ও ওই ঘরেই যাবে। যে তোকে তাও জোর করে গাড়িটাতে তুললো, গাড়িতে তোলার পর নিয়ে যাচ্ছে। ও তো মানে ইচ্ছা নেই, ও পারলে জানলা দিয়ে বেরিয়ে যায়, ও পারলে দরজা খুলে বেরিয়ে যায়, এই করতে ঘুমিয়ে পড়েছে, আবার ঘুমিয়ে পড়েছে টায়ার্ড হয়ে। এবার মোটামুটি ওই পীর বাবার যে জায়গাটা ছিল সেটা ওখান থেকে 1 ঘন্টা মতন ডিস্টেন্স ছিল, তো ওরা যাওয়ার পরে মোটামুটি যখন হ্যাঁ 1 ঘন্টা 10-15 মিনিট মতন লেগেছে পৌঁছানোর পরে নেমে এবার আর কি সে তাকে নামাবে একটা মস্কের ঠিক মস্কও নয়, ওটা ওই পীর বাবার বাড়ি প্লাস পুজোর জায়গা, মানে এরকম টাইপের আর কি, ঠিক আছে? এবার সেখানে নিয়ে যাবে আর কি ওকে, ও কিছুতেই যাবে না। আর যে দরজা দিয়ে ওকে ঢোকানো যাচ্ছে না, মানে ওই রোগা মেয়ে, ওর গায়ে তখন একটা অলৌকিক জোর এসে গেছে, মানে 4টে ছেলে, হাট্টাগাট্টা ছেলে পারছে না ওকে নিয়ে, ওর এত গায়ের জোর, ওকে ঢোকানোই যাচ্ছে না, মানে ওরা পারলে ওকে নিয়ে পড়ে যাবে, ওর মানে ওটা খুব অস্বাভাবিক, মানে হাট্টাগাট্টা 4টে ছেলে, একটা রোগা মেয়ে, অদ্ভুত গায়ের জোর, কিছুতেই ঢোকাতে পারছে না। দিয়ে অতি কষ্টে এবার ও না মানে রিভোল্ট করতে হাঁপিয়ে মানে অজ্ঞানের মতন হয়ে গেছে আর কি। তখনই ওকে পারলে মানে কোলে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিয়ে দূর থেকে ওটা পীর বাবা দেখতে পেয়ে থামতে বললো যে দাঁড়াও। এবার বাইরে আসলো, বললো যে ওকে দেখে তো আমার ঠিক লাগছে না, এখানে আমার আরও অনেক পেশেন্ট আছে, ওকে এখন ভেতরে নিয়ে যাওয়া যাবে না।
আমি ওকে এখানে একটু দেখবো। বলছে আচ্ছা ঠিক আছে। দিয়ে বীর বাবা নিজের মতন করে কিছু দেখলো, মাথায় টাথায় হাত টাত দিয়ে বললো যে এটা তো ঠিক লাগছে না, আর এটা কতদিন ধরে হচ্ছে? বলছে যে না এই তো বেশি দিন না, 3-4 দিন। বলছে 3-4 দিনে তো এই অবস্থা হবে না, ঠিক করে বলো এটা মানে ওর এই যে অদ্ভুত জিনিসপত্র কবে থেকে শুরু হয়েছে? বলছে যে বাবা 3 সপ্তাহ হয়ে গেছে। বলছে তোমরা তো ওকে মরার পরে আনতে পারতে, তো এখন আনতে গেলে কেন? মরেছে তো তারপরে আনতে। এবার বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে সব যে যে আসলে আমরা তো বুঝতে পারিনি, আমরা ভাবলাম কাকে বলবো। বলছে তোমরা যদি আর 1 সপ্তাহ দেরি করতে, ওর জীবন হয়তো আর 20% পড়ে আছে, ও মরে যেত। তো তোমাদের যখন এসব দেখেছো তোমরা তো আগেই বলবে, অ্যাটলিস্ট কাউকে তো বলবে, বা ডাক্তারের কাছেও যদি নিয়ে যেতে সেখানেও বুঝতে পারতে যে এটা ডাক্তার ঠিক করতে পারবে না, তখন ওর মা আমাকে বলতে পারতে। একটু ঝাড়ি দিল যে ওর অবস্থা খুব খারাপ, ওর মধ্যে কিছুই নেই, আধমরা হয়ে আছে, খুব খারাপ অবস্থা। বললো যে না বাবা তো তুমি তুমি প্লিজ কিছু করো, ও কি বাঁচবে না না কি হবে, ওর তো খাওয়া দাওয়া কিচ্ছু করে না। বলছে যে আমাকে একটু পুজো করতে হবে, আমি আসলে আমাকে এটা বুঝতে হবে যে ওর মধ্যে কী আছে, কারণ না বুঝলে, সেটার উৎস না জানলে, আমি যদি কোনো প্রবলেমের রুটটা না জানি সেটা আমি সলভ করতে পারবো না। বলে যে আচ্ছা ঠিক আছে। বললো যে ওকে এখন কোথাও নিয়ে যাবে না, ওকে ওকে এখানেই রেখে দাও, তোমাদের যদি খাওয়া দাওয়া করতে হয় বাইরে গিয়ে খেয়ে না, কারণ ও এখান থেকে বেরোতে পারবে না, এটুকু আমি জানি, ওকে এখানে রেখে দাও, বাট এখন এখান থেকে ওকে সরানোই যাবে না। যে আচ্ছা ঠিক আছে। এবার বাবা গেছে, ঠিক 2 ঘন্টা পরে ফিরে এসছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা আবার ব্যাগ এসে গেছে। বলছে যে ওর ওপর তো জিনের ছায়া পড়েছে, মারাত্মক জিন। তোমরা ওকে দেখে এটা বুঝতে পারোনি? বলছে আমরা কি বুঝবো? বলছো তো মানে ওর তো মানে জিন বেসিক্যালি কি করে, জিন হচ্ছে কোনো ইয়াং মেয়ের যদি ওপর ভর হয়, এক তো তার থেকে মানে তার সাথে সেক্সুয়ালি মানে ইন্টিমেট হয় ফার্স্ট, এবং ইন্টিমেট হয়ে এতটাই মানে মাথাটা আর কি নষ্ট করে দেয় যে ভিকটিম তার, যে সে তার প্রতি অ্যাডিক্টেড হয়ে যায়, মানে তার আর কাউকে ভালোই লাগে না। আর ইন দ্য মিন টাইম জিন যেটা করে সেটা হচ্ছে, জিনের মেন উদ্দেশ্য হয় হচ্ছে বংশ বিস্তার করা, ওটা হচ্ছে ওর মেন উদ্দেশ্য, যে ও কারোর সঙ্গে ইন্টিমেট হবে, তারপরে একটা হাফ জিন হাফ মানুষ একটা বাচ্চা এই পৃথিবীতে আনবে, এটা হচ্ছে জিনের নিয়ম, ঠিক আছে? আর জিন যদি কারোর ওপর ভর করে, তার রূপ, তার যৌবন, বেসিক্যালি তার লাইফটা পুরো শুষে নেয়। আর এমন একটা সময় কি যে শরীরটা থাকবে, ওরা মানে আর কিছু থাকবে না, মরে যাবে ভেতর থেকে। তো বললো যে তাহলে কি এটার কী উপায় হবে? বললো যে এটা এতদিন ধরে হয়ে গেছে, মানে এখন যদি আমি কিছুভাবে একটা ঝাড়ফুঁক করিও, ও মানে মেয়েটা পাগল হয়ে যাবে, কারণ ও মেন্টালি ভীষণভাবে কানেক্টেড হয়ে গেছে, অ্যাডিক্টেড হয়ে গেছে। মানে ও মানে একজন অ্যাডিক্টকে তুমি যদি সেই জিনিসটা না দাও, কী হয়ে যাবে? পাগল হয়ে যাবে না, অদ্ভুত হয়ে যাবে, ভাইলেন্ট হবে, ও কিন্তু এই জিনিসগুলো হবে। বললো যে তাহলে কী কী উপায় হবে? বললো যে আমাকে এইটার উৎসটা জানতে হবে, যে এটা ওর কোত্থেকে আসলো। বাই দ্য টাইম এবার মেয়েটির বাবা মা এসে গেছে, বললাম না সকালবেলা আসছিল পরের দিন, ওরা এবার এসে গেছে, অ্যাড্রেস দেওয়া ছিল সেখানে এসছে, এসে এবার দেখা করেছে। মা তো গিয়ে মানে সোজা গিয়ে বাবার পায়ে, যে প্লিজ আমার মেয়েকে বাঁচিয়ে দাও, কী হলো আমার মেয়ের, এত এত ভালো মেয়ে, আমার হাসি আনন্দ এত কিছু করতো, হ্যাঁ ও কি আর বাঁচবে না, হাউ হাউ করে কাঁদছে। তখন বললো যে না আপনি কাঁদবেন না, কিন্তু আমাকে একটু বলুন যে এই যে দেখো জিন কিন্তু শুধু শুধু ভর হয় না, মানে তুমি যদি জিনকে ট্রিগার না করো, সে কিন্তু মানে এমনি এমনি এসে কিন্তু সে ভর হয়ে যায় না, তুমি তাকে আইদার কোনো কিছু লোভ দেখানো হবে, নয় তাকে কোনো কিছু ট্রিগার না করলে জিন ভর হয় না। যে ও কি করেছে, কারণ আমি যা দেখতে পাচ্ছি, মানে এইগুলো হচ্ছে বাবা বলছে, আমি যা দেখতে পাচ্ছি এটা ও সঙ্গে করে নিয়ে এসছে। বললো যে হ্যাঁ বাবা, ও বাকি আর কি বন্ধুরা বলছে হ্যাঁ ও তো বাড়ি থেকে যখন এসছে 3 সপ্তাহ আগে, ও তখন থেকে এরকম বলছে, হ্যাঁ ওখান থেকে নিয়ে এসছে, তো এটা এখানকার নয়, তো আচ্ছা এটা এখানকার নয়, এটা অনেক পুরনো, এবং ও এটা সঙ্গে করে নিয়ে এসছে, ওর সাথে এটা এসছে, এবং ও যেখানে যেখানে যাবে ওর সঙ্গে সঙ্গে যাবে। এটা আমরা যদি এটাকে বেস থেকে না সরাই তো। আচ্ছা ঠিক আছে। এবার বললো যে আপনি একটা মানে মাকে যে বললো আপনি একটা কাজ করুন, একটু খোঁজ করুন যে ও যে বাড়িতে ছিল ও কি করেছে, বা কোথাও ভুলভাল জায়গায় গেছে কি না,
বা মানে ওর রুটিনটা কী ছিল একটু জানুন, যে মানে কিভাবে এই জিনটা ওর ওপর মানে এতটা প্রভাব ফেলতে পেরেছে কীভাবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু খোঁজ করার চেষ্টা করছি। দিয়ে বাড়িতেও ওর কিছু না মানে মুর্শিদাবাদে সে তার কিছু বন্ধুবান্ধব আছে, তো বাড়ি গেলে তাদের সাথে আর কি ঘুরতে টুরতে বেরোয়। এবার ফোন করেছে, ফোন করে জানতে পারে যে একদিন সন্ধেবেলা ওদের ওখানে কোনো একটা মাঠ বা একটু জঙ্গলের মতন আছে, সেখানে ওরা দুপুরবেলা এমনি খেয়ে দিয়ে ঘুরতে গেছিলো। ঠিক আছে, এমনি সমস্ত বন্ধুবান্ধব মিলে ঘুরতে গেছিলো। এবার ঘুরতে যাওয়ার পরে ফিরতে ওদের অনেকটা রাত হয়ে গেছে। ঠিক আছে, আর কি হয় এই ঘুরতে ঘুরতে মানে মোটামুটি তখন কটা, এই 6টা 6:30 মতন হবে, ওদের ফিরতে অনেকটা রাত হয়ে যায়। কারণ ওই সমস্ত মানে ওই সময় না একটু বোধহয় ঠান্ডা ছিল, আর যেহেতু ফরেস্টের মতন একটু জায়গা, তো মানে গাছপালা বেশি, তো অন্ধকারটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এই মেয়েটি কি করেছিল, সেটা এবার খেয়ে দিয়ে স্নান করে ভেজা চুলে চলে গেছিলো, চুল খুলে ভেজা চুলে চলে গেছিলো। আর মানে মানে স্পিরিটদের কাছে বা বেসিক্যালি জিনদের কাছে খোলা চুল বা ভেজা চুল এটা ভীষণ অ্যাট্রাকটিভ জায়গা, মানে ওরা ভীষণ অ্যাট্রাক্ট হয় এটাতে, জিন স্পেশালি ভীষণ অ্যাট্রাক্ট হয়। ওইভাবে গেছে, তো সেই থেকেই মোস্ট প্রবাবলি ওর ওপর প্রভাব ফেলেছে জিন, এবং ফেলার পর থেকে ওর ভেতর থেকে ওর লাইফ, ওর যৌবন সব কিছু শুষে নিচ্ছে। ঠিক আছে, তো এবার এইটাকে সরাতে হবে। এবার তো বললো যে তাহলে কি উপায় হবে, বললো যে এটার একটা ক্রিয়া তো আছে, কিন্তু ক্রিয়াটার কোনো মানে গ্যারেন্টি নেই, কারণ তোমরা ওকে খুব লেট নিয়ে এসছো, খুবই লেট নিয়ে এসছো। এবার মানে ওর মধ্যে ধরে নাও অলমোস্ট 50%ই লাইফ বাকি। মানে আমি যদি 100%-এর ওপর এক্সপেরিমেন্ট করি তবে আমার 50-50 চান্স থাকে না বাঁচা মরার, ওর বাকি 50% জীবন আধ মরা, ওর কিচ্ছু নেই শরীরে। তো বললো যে ক্রিয়াটা আমি করতে পারি, কিন্তু ক্রিয়াটা এক তো কোনো গ্যারেন্টি নেই যে ও বাঁচবে কি মারা যাবে, আর সেকেন্ড হচ্ছে ক্রিয়া আমাকে ওকে নিয়ে একা করতে হবে। তার কারণ হচ্ছে মানে যার ওপর প্রভাব হয়েছে তার আশেপাশে যদি তার কাছের লোকজন থাকে, এবং সেই কাছের লোকজনদের মধ্যে যার সবচেয়ে দুর্বল মন হবে, জিন বা যে কোনো স্পিরিট কী চেষ্টা করে এখান থেকে বেরিয়ে সেখানে ঢুকে যাওয়ার। তো সেখানে কি ফ্যামিলি মেম্বার্সদের একটা ফ্যামিলি মেম্বার্স বা ফ্রেন্ডস বলে একটা রিস্ক থেকে যাচ্ছে। তো এবার সেই রিস্কটা কেন নেবে? মা তো বলছে না আমি আমার সব দিয়ে দেবো, হয়ে যাক, আমি মরে যাই, আমার মেয়েকে বাঁচিয়ে দিই। বলছে না, আমার ওটা আমি ওইভাবে কাজ করি না, আমি ওইভাবে করতে পারবো না। আপনার মেয়ে যেহেতু প্রাপ্তবয়স্ক, আমি আপনাদের থেকে পারমিশন নিচ্ছি, কিন্তু আমাকে ওর সাথে ক্রিয়াটা একাই করতে হবে, কিচ্ছু করার নেই। বলল যে আচ্ছা ঠিক আছে, অনেকভাবে মানলো যে আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার মেয়েকে মানে মারধর করবেন না তো, কারণ অনেক সময় কি মারে টারে না ছাড়ানোর জন্য, তো বলছে মারধর করবেন না তো। বলছে দেখুন কিচ্ছু করব না, কিন্তু আপনি কিন্তু যতই আপনার মন দুর্বল হোক না কেন, আপনি কিন্তু ঘরের আশেপাশে আসবেন না, কারণ আসলে যদি কিছু হয় তখন কিন্তু আমি সেটাকে সামলাতে পারবো না। ঠিক আছে, বলেছে আচ্ছা ঠিক আছে। এবার যা যা জিনিসপত্র লাগবে নিয়ে এসছে, ক্রিয়াটা জাস্ট স্টার্ট হবে, মেয়েটাকেও ঘরে নিয়ে গেছে। আচ্ছা না, ঘরে তো ও তো যাচ্ছে না, মানে ওকে না মানে লিটারালি মানে কলার ধরে বা জামা ধরে, মানে অ্যাজ ইফ কোনো অ্যানিমেল বোধ হয় এরমভাবে আছে, এরমভাবে নিয়ে গেছে। ঠিক আছে, ধরে মানে ও যাবেই না, মানে হাঁটতেও পাচ্ছে না, এরকমভাবে নিয়ে গেছে। নিয়ে গিয়ে ওকে আর কি বসিয়েছে। বসানোর পর এবার ক্রিয়াটা যেই স্টার্ট হবে, মানে খটখটে রোদ ছিল, ঝমঝমিয়ে বৃষ্টি, মানে ঝড় ঝঞ্ঝা হচ্ছে। জাস্ট ক্রিয়াটা জাস্ট শুরু হয়েছে, বাইরে ঝড় ঝঞ্ঝা, মানে তোলপাড় হয়ে যাচ্ছে পুরো, মানে গোটা 2 ঘন্টা ধরে হয়েছে ক্রিয়া, সেই 2 ঘন্টা মানে তোলপাড়, মানে টিন উঠছে, ঝড়, গাছ হ্যানা ত্যানা হচ্ছে, মানে সব দিকে চিৎকারের আওয়াজ, হ্যান ত্যান। মানে বাকি যে ফ্যামিলি মেম্বারগুলো আর এই ফ্রেন্ডসরা, ওরা অন্য একটা ঘরে বসেছিল, ওখানে ওরা মানে টিকতে পারছে না, মানে পুরো সারা বাড়িতে বাইরে পুরো তোলপাড় হয়ে যাচ্ছে। দিয়ে মোটামুটি 2 ঘন্টা মতন হয়ে গেছে, তারপরে এসছে বাবা, বলছে যে ও বেঁচে আছে, কিন্তু একটা জিনিস যেটা করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব ওর বিয়ে দিয়ে দাও। কেন? কারণ যেহেতু জিন ওর সাথে একটা ফিজিক্যাল ইন্টিমেশন বা একটা ফিজিক্যাল রিলেশনশিপ বানিয়েছে, তাকে আমি যতই তাড়াই না কেন, সে কিন্তু আবার একে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে, কারণ কোনো স্পিরিটই কমপ্লিটলি তো ফিনিশ
করা যায় না, তাকে হয়তো একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে ট্রান্সফার করা যায়, সরানো যায়, বাট সে যদি সেই লিঙ্কটা যদি তখনও থাকে তো সেই লিঙ্কের থ্রু সে আবার আসতেই পারে। তো বিয়েটা দেওয়াটা এই জন্যই প্রয়োজন, কারণ বিয়ের বন্ধনটা এতটাই পবিত্র যে যারা ওই বন্ধনে আছে, যেই দুজন, ওদের ছাড়া ওটা আর কেউ ভাঙতে পারে না। মানে ওদের দুজনের ইচ্ছা থাকলে তবেই ওটা ভাঙবে, নচেত নয়। তো তোমাদের যদি ছেলে দেখা থাকে ওকে ইমিডিয়েট বিয়ে দিয়ে দাও। আর এখন যে ঘরটায় থাকছে হস্টেলে, ওখানে আর ওর যাওয়াই চলবে না। মানে ওই হোস্টেলে এখন আর ওর যাওয়া চলবে না, ওকে কলেজ ফলে ছাড়িয়ে বাড়ি নিয়ে চলে যাও। কারণ ওইখানে ওই যে ওর ঘামটাম লেগে আছে, বেডশিট, যে কোনো কিছু, যে কোনো লিঙ্কের থ্রু সেই জিন কিন্তু আবার ব্যাক আসতে পারে। তো যা করে হোক, যাই হয়ে যাক, ওকে ওই রুমে আর নিয়ে যাবে না, আর ওকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দাও। এবার মা বাবা তো জানে না ওর অলরেডি রিলেশন আছে, বলছে আমাদের তো অ্যাটলিস্ট ছেলেটা খুঁজতে তো একটু টাইম লাগবে, ততদিন কি তাহলে ওকে এখানেই রাখবো। বলছে, এবার তখন অভিমন্যু এসছে, বলছে যে কাকিমা আমার নাম অভিমন্যু, আমি জানি আমি মানে তোমাদের হয়তো কাস্টে বিলং করি না, কিন্তু আমি ওকে খুব ভালোবাসি, তো আমি ওকে বিয়ে করতে রাজি, ঠিক আছে। এবার ওরা মানে তখন আর তো অপশান নেই, তখন হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দিয়ে ওরা ওইখানেই বিয়ে করলো। মানে ও আর কি অজ্ঞান হয়ে বিয়ে করলো যে আপাতত এখন বিয়েটা করি, পরে একটু সুস্থ হলে ভালোভাবে করবো, কিন্তু এখন ওকে ওরকমভাবে রাখা যাবে না। ওরা বিয়ে করলো, বিয়ে করার পরে দুজনেই আর কি কলেজ ছেড়ে দিল, অভিমন্যুও ছেড়ে দিল, শ্বেতাও ছেড়ে দিল, ছেড়ে দিয়ে ওরা চলে গেছে। এবার এই ঘটনাটা যখন আমাদেরকে মানে রীতাদি যখন আমাদেরকে বলছে রিসেন্ট টাইমসে, তখন বললো যে আমরা তারপরে মোটামুটি অনেক দিন ওকে ফোন যোগাযোগ করার চেষ্টা করেছি। এবার ও ওই বাড়িতেও ফেরত যায়নি, আর মানে বাপের বাড়িতেও ও আর ফেরত যায়নি, অভিমন্যুর সাথে ওখানেই আছে বিয়ে করে, ঠিক আছে। তো কারণ মা বাবাকে মানে ফোন করেছিল যে ওরা কি এসছে, তাহলে একবার একটু দেখা করতে যেতাম। বলছে না, ও ভয় আর আসেনি, ঠিক আছে। যে আচ্ছা ঠিক আছে। এবার মোটামুটি এই যখন কথাটা হতে হতে মানে অদ্ভুত, বিশ্বাস করবে না, আমাদের মধ্যে এই ডিসকাশনটা হচ্ছে, ফোনটা মানে সামনে রাখা রীতাদির, তখনই ফোন শ্বেতার, তখনই মানে জাস্ট আমাদের গল্পটা শেষ হয়েছে তখনই ফোন। এবার না আমরা না চমকে গেছি, মানে এটা অদ্ভুত কোইন্সিডেন্ট। তো এবার ফোনটা তুলেছে যে হ্যাঁ রে বল কেমন আছিস, ওই সাইড থেকে এত সুন্দরভাবে মানে একদম নর্মাল, যে হ্যাঁ রে ভালো আছি, তুই কেমন আছিস, আসলে আমি ফোন করলাম, আমার আসলে বেবি হবে, তো সেই জন্যেই তোরা কিন্তু প্লিজ আসিস, হ্যাঁ এরকম বলে যে হ্যাঁ রে আমি আসবো, আমরা আসবো, তুই ভালো আছিস, অভিমন্যু ভালো আছে, বলছে হ্যাঁ আমরা একদম বিন্দাস আছি, ভালো, একদম নর্মাল, হ্যাঁ অবশ্যই কিন্তু আসিস। মানে তারপরে আমাদেরকে বলছে রীতাদি তুই ভাব, এই মেয়েটার ওরকম অবস্থা ছিল, মানে লোকের সাথে কথা না বলা তো মানে দূর, মানে কাইন্ড অফ পাগলের মতন সারাদিন ঘুরে বেড়াতো ওইটার জন্য। ডেঞ্জারাস একটা ঘটনা, বাট আলটিমেটলি মানে ভালো আছে এটাই। আর একটু দেরি করলে হয়তো বাঁচানো যেত। এখন মানে হেলথ ওয়াইজও ঠিক আছে, তাই তো। গলা শুনে তো আমাদের তাই মনে হয়েছে। মানে ছবি দেখেছো তুমি? ছবি দেখিনি আমি, মুখে শুনেছি, বাট গলাটা শুনে মনে হয় একটা হেলদি মানুষের যেরকম গলা হয় সেরকম, একদম নর্মাল। খুবই অন্য ধরনের ঘটনা, মানে জিনের ঘটনা আমরা জেনারেলি শুনি, বাট এটা একদম মানে আমি শুধু ভাবছি সেই সময় যদি না যেত তাহলে তো বাঁচানোই যেত না, এরকম একটা সিচুয়েশন। মানে ওর মানে ভেতর থেকে যৌবন, লাইফ পুরো শেষ, আর তার মধ্যে 3 সপ্তাহ না খেয়ে থাকা যায়? ও কি খাচ্ছে? চুল, আরশোলা, উল্টোপাল্টা জিনিস খাচ্ছে। যাই হোক, আপনাদের কেমন লাগলো এই ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনাদের কাছেও যদি আপনাদের শোনা বা আপনাদের সাথে ঘটা ঘটনা থেকে থাকে তাহলে নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। আর থ্যাংক ইউ রাখা, আবার দেখা হচ্ছে পরের শুক্রবার রাত 9টায় হরর মাইন্ডসে। থ্যাংক ইউ।